আজ আমরা কথা বলবো রোগ গোয়েন্দাদের একটা গোপন অস্ত্র নিয়ে। এটা কিন্তু কোনো হাইটেক গ্যাজেট বা যন্ত্র নয়। এটা আসলে একটা ধারণা, এমন একটা শক্তিশালী টুল যা অদৃশ্য শত্রুদের খুঁজে বের করে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে চলেছে। চলুন সেই অসাধারণ টুলটার কথাই আজ বিস্তারিত জানা যাক। একবার ভাবুন তো, যখন একটা রোগকে চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে, তখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ঠিক কিভাবে তার উৎস খুঁজে বের করেন আর কিভাবে তাকে থামান? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের একটা বড় রহস্যের মধ্যে। এর জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় ১৭০ বছর আগে। এমন একটা সময়ে যখন শহরগুলো খুব দ্রুত বড় হচ্ছিল, কিন্তু রোগের কারণ সম্পর্কে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত। একবার কল্পনা করুন সেই সময়কার লন্ডনের কথা। রাস্তাঘাট নোংরা আর একটা ভয়ঙ্কর রোগ হু হু করে ছড়িয়ে পড়ছে। মানুষ তখন বিশ্বাস করত যে কলেরা ছড়াচ্ছে ব্যাড এয়ার বা দূষিত বাতাসের মাধ্যমে। কিন্তু আসল কারণটা যে কি তা কেউই জানত না, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। এই চরম বিশৃঙ্খলার মধ্যে একজন চিকিৎসক জন স্নো সবার থেকে আলাদাভাবে চিন্তা করছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কলেরা বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে না, এর উৎসটা অন্য কোথাও। কিন্তু তার এই তত্ত্ব প্রমাণ করার জন্য শুধু ধারণা থাকায় যথেষ্ট ছিল না, তার দরকার ছিল একেবারে অকাট্য প্রমাণ। জন স্নোর এই কাজটা কিন্তু শুধু একটা রহস্যের সমাধানই করেনি, এটা আসলে বিজ্ঞানের একটা সম্পূর্ণ নতুন শাখার জন্ম দিয়েছিল। আর এই শাখার সদস্যরাই হলেন আজকের যুগের রোগ গোয়েন্দা। হ্যাঁ, আমরা কথা বলছি এপিডেমিওলজি বা মহামারী বিজ্ঞান নিয়ে। সহজ করে বললে এটা হলো জনস্বাস্থ্যের গোয়েন্দা বিভাগ। এর কাজ হলো কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে রোগ কিভাবে ছড়াচ্ছে এবং তার পেছনের কারণগুলো কি তা খুঁজে বের করা। এর মূল লক্ষ্যই হল রোগ প্রতিরোধ করা আর সঠিক স্বাস্থ্যনীতি তৈরিতে সাহায্য করা। তো এই এপিডেমিওলজিস্ট বা মহামারী বিশেষজ্ঞরা ঠিক কি করেন? সত্যি বলতে তারা অনেকটা গোয়েন্দার মতোই কাজ করেন। তারা বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে রোগের প্যাটার্ন খুঁজে বের করেন, রোগের আসল কারণটা চিহ্নিত করেন এবং কিভাবে রোগটা ঠেকানো যায় তার জন্য নীতি নির্ধারকদের পরামর্শ দেন। লন্ডনের সেই রহস্য সমাধান করতে জন স্নোর দরকার ছিল একটা বিশেষ টুলের, আর এটাই হলো এপিডেমিওলজির সেই গোপন অস্ত্র, যার নতুন কেস গণনার ওপর ভিত্তি করে তৈরি। এই টুলটার নাম হলো ইনসিডেন্স রেট। সহজ কথায়, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে কোনো রোগের ঠিক কতগুলো নতুন কেস আসছে সেটাই মাপে এটা। আর এই নতুন শব্দটাই কিন্তু এখানে আসল ব্যাপার। আচ্ছা, সূত্রটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর পেছনের ধারণাটা খুবই সহজ। এর তিনটা মূল অংশ আছে। লব মানে হলো রোগের নতুন কেসের সংখ্যা, হর মানে হলো মোট কতজন মানুষ ওই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, আর একটা নির্দিষ্ট সময়। এই তিনটা জিনিস মিলেই একটা রোগের ঝুঁকি মাপতে সাহায্য করে। ইনসিডেন্সকে আরও ভালোভাবে বুঝতে হলে প্রেভ্যালেন্সের সাথে এর পার্থক্যটা জানা খুব জরুরি। ধরুন, প্রেভ্যালেন্স হলো কোনো একটা মুহূর্তে মোট কতজন মানুষ একটা রোগে আক্রান্ত তার একটা স্ন্যাপশট, অনেকটা পুকুরের একটা স্থির ছবির মতো। অন্যদিকে ইনসিডেন্স হলো সময়ের সাথে সাথে নতুন কেস যুক্ত হওয়ার একটা চলমান প্রক্রিয়া, ঠিক যেন বৃষ্টির ঝড়ের একটা পুরো ভিডিও। আর রোগের আসল ঝুঁকিটা বোঝার জন্য এই চলমান ছবিটাই সবচেয়ে বেশি দরকারি। আচ্ছা, চলুন আবার ফিরে যাই লন্ডনের সেই গল্পে আর দেখি জন স্নো কিভাবে এই নতুন টুলটা ব্যবহার করে শহরের সবচেয়ে বড় একটা রহস্যের সমাধান করেছিলেন। জন স্নো যা করেছিলেন তা ছিল এক কথায় যুগান্তকারী। সেটাকে বলা হয় শু লেদার এপিডেমিওলজি। মানে, তিনি চেয়ারে বসে শুধু ডেটা দেখেননি, একেবারে মাঠে নেমে কাজ করেছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কলেরায় নতুন মৃত্যুর তথ্য সংগ্রহ করা শুরু করেন। কারণ তিনি বুঝেছিলেন রোগের উৎস খুঁজে বের করতে হলে এই নতুন কেসগুলোই হল সবচেয়ে বড় সূত্র। আর তার সংগ্রহ করা ডেটা থেকে যে ছবিটা উঠে এলো তা ছিল অবিশ্বাস্য। তিনি দেখলেন যে বাড়িগুলোতে সাউথওয়াক অ্যান্ড ভক্সেল কোম্পানি দূষিত টেমস নদী থেকে জল সরবরাহ করত, সেখানে প্রতি 10,000 বাড়িতে মৃত্যুর হার ছিল 315। অন্যদিকে ল্যাম্বেথ কোম্পানি, যারা নদীর উজানের পরিষ্কার জল দিত, তাদের সরবরাহ করা বাড়িগুলোতে এই হার ছিল মাত্র 38। পার্থক্যটা দেখুন একবার। তার এই তথ্যগুলো এতটাই জোরালো ছিল যে কর্তৃপক্ষ নড়েচড়ে বসতে বাধ্য হয়। এই উদ্ধৃতিটা থেকেই বোঝা যায় স্নোর কাজটা সরাসরি সরকারি নীতিকে প্রভাবিত করেছিল, যা সেই সময় একটা বিশাল ব্যাপার ছিল। তাহলে দেখুন প্রমাণগুলো কিভাবে এক এক করে সামনে এলো। ইনসিডেন্স ডেটা তাকে সরাসরি অপরাধীর কাছে পৌঁছে দিয়েছিল।
ডেটা দেখিয়েছিল যে একটা নির্দিষ্ট কোম্পানির জলে ঝুঁকি প্রায় 8.5 গুণ বেশি। আর যখন তিনি এই নতুন মৃত্যুর ঘটনাগুলো একটা ম্যাপের উপর ফেললেন, তখন দেখলেন সবগুলোই একটা নির্দিষ্ট পাম্পকে ঘিরে ঘটছে। আর সে অপরাধী ছিল ব্রড স্ট্রিটের পাম্প। রহস্যের সমাধান হয়ে গেল। জন স্নোর এই আবিষ্কার কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকেনি। তিনি যে পদ্ধতি ব্যবহার করেছিলেন তা আজও বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য। আজও যখন কোনো নতুন রোগের প্রাদুর্ভাব ঘটে, বিশেষজ্ঞরা সবার আগে ইনসিডেন্স রেট গণনা করেন, কারণ এটাই তাদের বলে দেয় রোগটা কত দ্রুত ছড়াচ্ছে আর কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। যেমন ধরুন, আজকের দিনেও এটা ঠিক একইভাবে ব্যবহার করা হয়। এই যে চার্টটা আমরা দেখছি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যান্সারের ইনসিডেন্স রেট দেখাচ্ছে, অর্থাৎ প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সারের কতগুলো নতুন কেস ধরা পড়ছে। এই তথ্যগুলো কিন্তু গবেষণা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অত্যন্ত জরুরি। ফ্লুয়ের মৌসুম ট্র্যাক করা থেকে শুরু করে নতুন কোনো ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করা পর্যন্ত সবখানি ইনসিডেন্স রেট আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা আমাদের জানায় কোন প্রতিরোধকমূলক ব্যবস্থাগুলো কাজ করছে আর কোথায় আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। এই ক্ষেত্রের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ড. লিওন গর্ডিস বিষয়টাকে খুব সুন্দরভাবে বলেছেন। এপিডেমিওলজি শুধু বইয়ে পড়ার মতো কোনো বিষয় নয়, এটা আমাদের সমাজকে সুস্থ রাখার একটা অপরিহার্য বিজ্ঞান। জন স্নোয়ের সময় থেকে আজ পর্যন্ত এই রোগ গোয়েন্দাদের কাজ কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। তারা প্রতিনিয়ত নতুন নতুন অদৃশ্য রোগের প্যাটার্ন খুঁজে বের করছেন। তো প্রশ্নটা হলো, আজকের দিনের রোগ গোয়েন্দারা এখন কোন অদৃশ্য শত্রুর খোঁজে আছেন, যা হয়তো ভবিষ্যতে আমাদের সবার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে?